ইংল্যান্ড সাউথ আফ্রিকার এই ম্যাচে আফগানিস্তান কি ছিল? ছিল তো, কাগজে কলমের হিসাবে হলেও ছিল, তবে সেটা শুধুমাত্র কাগজে কলমের হিসাব। কেননা এই গ্রুপ থেকে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল নেক্সট টু ইম্পসিবল। কতটা ইম্পসিবল? ধরেন প্রথমত ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচটাতে ইংল্যান্ডের জিততে হবে এবং সেই জয়টা হতে হবে বিশাল ব্যবধানে। সেই বিশাল ব্যবধানে জয়টা বাস্তবিক অর্থে কোনোভাবেই সম্ভব না। আর ইংল্যান্ড যখন সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র 179 রানে অল আউট হয়ে গেল, তখন আর কাগজে কলমের সম্ভাবনাও নাই। কেননা 179 রানের জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা যদি 0 রানে অল আউট হয়ে যায়, একেবারে 0 রানে অল আউট হয়ে গেল, তারা 179 রানেই হেরে গেল। তারপরেও নেট রান রেটে আফগানিস্তানের পক্ষে সেমিফাইনাল যাওয়া সম্ভব ছিল না। সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলবে সেটা তখনই নিশ্চিত হয়ে গিয়েছে যখন তারা ইংল্যান্ডকে 179 রানে অল আউট করে দিয়েছে। সাউথ আফ্রিকা তারপরে এনশিওর করেছে ম্যাচ জেতাটা, এনশিওর করেছে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা এবং ইংল্যান্ডের শূন্য হাতে বিদায় নেওয়াটা। তাদের ক্যাপ্টেন জশ বাটলার, যিনি 2022 সালে ক্যাপ্টেন হওয়ার কয়েক মাসের মধ্যেই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, তারপরে গিয়ে তার শেষটা হলো, এটাই তো তার লাস্ট টুর্নামেন্ট অ্যাজ এ হোয়াইট বল ক্যাপ্টেন অফ ইংল্যান্ড, এবং সেইটা তার শেষটা হলো দুঃস্বপ্নের মতো, যেটা আসলে একটা প্রলম্বিত দুঃস্বপ্ন। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছিল বললাম, কিন্তু 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই কেটেছে ইংল্যান্ডের, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই কেটেছে, এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিটাও যাচ্ছে তাই কাটলো। শেষ ম্যাচটাতে প্রাইডের জন্য খেলেও তারা মোটেও সুবিধা করতে পারলো না সাউথ আফ্রিকার সঙ্গে। সাউথ আফ্রিকা এই ম্যাচটা 20 ওভারের বেশি হাতে রেখে 7 উইকেটে জিতে নিল। হোয়াইট বল ক্যাপ্টেন হিসেবে জশ বাটলারের বিদায়টা ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে খুবই খুবই আসলে করুণ হলো। শুধুমাত্র এই দিনটাতে, শেষ দিনটাতে ইংল্যান্ডের হোয়াইট বল ক্যাপ্টেন হিসেবে টস জয় ছাড়া আর কোনো কিছুই বাটলারের কিংবা ইংল্যান্ডের পক্ষে আসেনি। এই যে ম্যাচটা, যেই ম্যাচে সাউথ আফ্রিকা জয়ের মাধ্যমে তারা নিশ্চিত করলো সেমিফাইনাল খেলা, শুধু না গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও, এবং আফগানিস্তানের ওই যে ন্যূনতম সম্ভাবনা কাগজে কলমে ছিল সেটাকেও তারা শেষ করে দিল। তাতে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? প্রথমত আমি বলবো যে ইংল্যান্ডের এই পারফরমেন্সটা খুবই সারপ্রাইজিং। এমনিতেই তাদের যেই দল, সেইখানে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, পরপর 3টা আইসিসি ইভেন্টে এরকম বাজে পারফরমেন্সটা, এটাও সারপ্রাইজিং। এবং লাস্ট ম্যাচের পারফরমেন্সটা একেবারে যাচ্ছে তাই, মনে হচ্ছিল যেন তারা হাল ছেড়ে দিয়েছে, কাজ ঝুলে গিয়েছে। ন্যূনতম প্রাইডের জন্য যে খেলার ব্যাপারটা, সেইটাও তাদের মধ্যে মোটেও কাজ করেনি। অন্যদিকে সাউথ আফ্রিকা খেলেছে সত্যিকার অর্থেই মনে হচ্ছিল যে তারা সাফল্যের জন্য বুভুক্ষু এবং তারা যে কোনো মূল্যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়। কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হলে অন্য গ্রুপের তুলনামূলক কোট আনকোট সহজ দলকে তারা পাবে। এখন অন্য গ্রুপের সহজ দলটা কে? ইন্ডিয়া আর নিউজিল্যান্ড যে পরস্পরের মুখোমুখি হচ্ছে, ওই ম্যাচে যেই দলটা জিতবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন, ওই ম্যাচে যেই দলটা হারবে তারা হবে গ্রুপ রানার্স আপ। তাদের সঙ্গে সাউথ আফ্রিকা খেলবে। এখন ওই ম্যাচটাও ইন্টারেস্টিং। যদি সেখানটাতে ইন্ডিয়া হেরে যায়, তাহলে তো সাউথ আফ্রিকার মনে হবে যে এই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আরো কঠিন প্রতিপক্ষের সামনে তারা পড়ে গেল। যাক, সেটা পরেরটা পরে। কিন্তু সাউথ আফ্রিকা তাদের কাজটা ঠিকঠাক মতোই করলো। আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়েছে, লাস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারালো, মাঝখানে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে। 5 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই এই কোয়ালিফাই করলো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের জন্য। 4 পয়েন্ট অস্ট্রেলিয়ার, তারা গ্রুপ রানার্স আপ হয়েছে। আর যেটা আমি বললাম যে আফগানিস্তান বাদ পড়ে গেছে, ইংল্যান্ড তো আগেই বাদ পড়ে গিয়েছে। টার্নিং পয়েন্টের হিসাবটাকে আমি বলছিলাম, দেখুন 179 তারা করাটা সাউথ আফ্রিকার জন্য কোনো প্রবলেম ছিল না এবং প্রবলেম হয়ও নাই। এই ম্যাচে প্রথমবারের মতো তারা ট্রিস্টান স্টাফসকে খেলিয়েছে, তিনি 0 রানে আউট হয়েছেন। রায়ান রিকেলটনও খুব বেশি রান করতে পারেননি, কিন্তু তারপরে গিয়ে তাদের একটা 127 রানের পার্টনারশিপ হয়েছে রাসিফ ফন্ডের ডুসেন এবং হাইন্ড্রিক ক্লাসেনের, এবং সেইটাতেই মনে হচ্ছিল তারা 8 উইকেটেই জিতে যাবে। শেষ সময় এসে 64 রান করে ক্লাসেন আউট হয়েছেন, কিন্তু ফন্ডের ডুসেন তিনি 72 রানে নট আউট ছিলেন, জয়টা নিশ্চিত করেছেন। 29.1 ওভারেই তারা জিতে গিয়েছে 125 বল হাতে রেখে সাউথ আফ্রিকার এই 7 উইকেটের ব্যবধানে বিশাল জয়। ফলে তাদের এই ব্যাটিং ইনিংসের এই জায়গাটা থেকে টার্নিং পয়েন্ট খোঁজার কোনো কারণ নেই। ইংল্যান্ডের ক্যাপ্টেন জশ বাটলার টস জিতে যে আগে ব্যাটিং নিয়েছেন, সেটাকে কি টার্নিং পয়েন্ট বলবেন? আমার কাছে সেইটাও মনে হয় না। যেই উইকেটে খেলা হয়েছে এবং তাতে করে ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ 179 অল আউট হওয়ার মতো না, সব মিলিয়েই তারা আসলে একেবারে ভেঙে পড়েছে, একেবারে ধসে পড়েছে। এবং সেইখানটাতে অবশ্যই সাউথ আফ্রিকার বোলিং এর ক্রেডিট রয়েছে এবং অবশ্যই সাউথ আফ্রিকার ফিল্ডিং এর ক্রেডিট রয়েছে। অসাধারণ ফিল্ডিং তারা করেছে, স্পেশালি সেই 2টা ক্যাচ। দেখুন
তারা যখন 37 রানে 3 উইকেট তুলে নিল শুরুতেই ইংল্যান্ডের, ওইখানেই তারা একটা এজ পেয়ে গেছে এবং সেই 3টা উইকেটই তুলে নিয়েছেন মার্কো ইয়ানসন। ফিল সল্টের এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যাচ্ছে তাই কাটলো, 10 রান 12 রানের পর আজকে তিনি 8 রান করে আউট হলেন। জেমি স্মিথের 15 রান 9 রানের পর আজকে তিনি 0 রান করে আউট হলেন। বেন ডাকেটের এই টুর্নামেন্টে একটা ম্যাচে তার 165 একটা হচ্ছে দুর্দান্ত ইনিংস রয়েছে, কিন্তু তারপরেও বাকি 2টা ম্যাচে ভালো করতে পারেন। আজকেও যখন তিনি আউট হয়ে গেলেন, আজকে স্টার্টটা ভালো পেয়েছিলেন, 24 রান করে তিনি আউট হয়ে গেলেন, 37 রানে 3 উইকেট এবং যেটা বললাম যে মার্কো ইয়ানসেনই 3টা উইকেট নিলেন। তারপরে একটা 62 রানের পার্টনারশিপ ইংল্যান্ড করেছিল, একটা রিবিল্ড ফেজে কিন্তু তারা ছিল হ্যারি ব্রুক এবং জো রুটের পার্টনারশিপে, এবং সেইখানটাতে আবারও মার্কো ইয়ানসেন এবং এইবার তিনি ডিপ মিড উইকেটে একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে সেই পার্টনারশিপটা ব্রেক করলেন, হ্যারি ব্রুককে আউট করলেন। 99-3 উইকেটে ছিল ইংল্যান্ডের স্কোর, সেখান থেকে তার 127 রানের মধ্যে 7 উইকেট তাদের আসলে পড়ে যায় এবং সেই জায়গাটাতে ওইখানটাতে একটা ক্যাচের কথা বললাম তো, আর ওভার 10-এর আউটের সময় এনগিডি যে আরেকটা ক্যাচ ধরেছেন মিড অনে, সেইটাও কিন্তু কম অবিশ্বাস্য নয়। এই 2টা ক্যাচের মধ্যে কোনটা বেশি ভালো সেইটা নিয়ে বরং আসলে তর্ক হতে পারে। সো এই যে দ্রুত সময়ের মধ্যে তারা হচ্ছে গিয়ে 3-4 মানে 4-5-6-7 4টা উইকেট হারিয়ে ফেললো, এইখান থেকে তাদের ম্যাচ থেকে আরো বেশি করে তারা ছিটকে গেছে। শেষ দিকে গিয়ে ওইখানে জর্জ বাটলার কিছুক্ষণ উইকেটে ছিলেন, জফরা আর্চার কিছু রান করেছেন, ফলে তাদের স্কোরটা 179 পর্যন্ত যায় জয়ের জন্য, যেটা আসলে মোটেও যথেষ্ট ছিল না। তাহলে এই যে ম্যাচটার কথা আমি বলছি, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমি বলছিলাম যে সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংস থেকে টার্নিং পয়েন্ট নেওয়ার কিছু নাই। আমি বলছি যে এখানটাতে টসটাকেও টার্নিং পয়েন্ট হিসাবে দেখতে আমি রাজি নই। আমার কাছে মনে হয় যে শুরুতে যে ইংল্যান্ডের 3টা উইকেট তুলে নিয়েছে, 37 রানের মধ্যে 3 উইকেট, মার্কো ইয়ানসেনেরই 3টা শিকার, এইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আর ওই যে 3 উইকেটের 99 থেকে তারা যে হচ্ছে গিয়ে 130 হওয়ার আগে 7 উইকেট পড়ে গেল, ওইটা আরেকটা 127 7 উইকেট, ওইটা আরেকটা টার্নিং পয়েন্টের 129 মনে হয় 7 উইকেট, ওইটা আরেকটা টার্নিং পয়েন্টের দাবিদার যে 4টা উইকেট, স্পেশালি ওই 2টা ক্যাচ। এখন সবকিছু মিলিয়ে ক্যাচ 2টা আসলে এত ভালো হয়েছে মার্কো ইয়ানসন আর লুঙ্গি এনগিডির। এই ক্যাচ 2টো ছাড়া আপনার পরবর্তী দিকে এই ম্যাচের খুব বেশি কিছু মনে পড়বে বলে আমার কাছে মনে হয় না, এতটাই একপেশে ম্যাচ হয়েছে এবং ওই ফেজটাও ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি হ্যারি ব্রুকের উইকেটটাও গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং সেইখানটাতে যে ক্যাচটা মার্কো ইয়ানসেন ধরেছেন আর হচ্ছে ওভার 10-এর উইকেটেও যেই ক্যাচটা এনগিডি ধরেছেন, এই 2টা ক্যাচকেই আমি আসলে বলবো এবং ওই ফেজটাকেও আমি বলবো যে সাউথ আফ্রিকার এই জয়ের টার্নিং পয়েন্ট, ইংল্যান্ডের এই বিধ্বস্ত হয়ে টুর্নামেন্টটা শেষ করার, হোয়াইট বল ক্যাপ্টেন হিসেবে জর্জ বাটলারের চেষ্টা করার, ও এক সময়ের হোয়াইট বল ক্রিকেটের দুর্দান্ত পাওয়ার হাউসই আমরা বলবো যে 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জয়, 2022 টি20 ওয়ার্ল্ড কাপ জয়, ইংল্যান্ডের যে ক্রমশ যে ডিক্লাইন টানা 3টা আইসিসি ইভেন্টে, সেইটার কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার এই ম্যাচে তো তারা জিতলেও কিছু হতো না, কিন্তু অন্ততপক্ষে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা আত্মবিশ্বাস পেত, সেটাও যে হয়নি। তাতে ওই জায়গাটাতে ওই 2টা ক্যাচকে এবং ওই ফেজে তাদের 4টা উইকেট হারানোকেই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কি বলবেন আপনি?